নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম অয়মারম্ভ। শুনতে থাকুন আজকের গল্প অয়মারম্ভ। বৌভাতের অনুষ্ঠানের জন্য নিজেদের বাড়ির কাছাকাছি একটি স্কুল বাড়ি ভাড়া নিল প্রদীপ। সেক্রেটারির সঙ্গে জানাশোনা আছে, তাই ভাড়া যৎসামান্যই লাগলো। কোনো বিয়ে বাড়ি 3 দিনের জন্য ভাড়া নিতে হলে আজকালকার দিনে 700-800 টাকার কমে হতো না। সেদিক থেকে টাকাটা কমই লেগেছে। কিন্তু বাড়ি ভাড়া কম লাগলে কি হবে, নিমন্ত্রিতদের সংখ্যা বড়ই বাড়িয়ে ফেলেছে প্রদীপ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আর বাকি রাখেনি। বিয়েতে নিমন্ত্রণকর্তার নাম হিসাবে অবশ্য ওর বাবা প্রভাত সরকারের নামই ব্যবহার করেছে, কিন্তু আসল কর্মকর্তা সে নিজে। যা কিছু করবার সে নিজেই করছে। করবে না তো কি করবে? বাবা বছর 10 আগে অফিস থেকে অবসর নিয়েছেন। সংসার থেকেও প্রায় অবসর নেওয়ার মতোই অবস্থা। কোনো কথার মধ্যে থাকেন না। যেহেতু তার কথা কার্যক্ষেত্রে থাকে না, উলটপালট হয়ে যায়। প্রদীপের মা মনোরমাও আজকাল আর সাথে পাশে থাকতে চান না। যা করবার ছেলে মেয়েরাই করে। তার স্বাস্থ্যও ভালো নয়, তবে তিনি অবস্থাটা মোটামুটি মানিয়ে নিতে পেরেছেন। প্রদীপের বাবার মতো ভিতরে ভিতরে গজগজ করেন না। অনেক ভেবেছিল প্রদীপ বিয়েই করবে না। জীবনের 45 বছর বয়স যে আইবুড়ো থেকে কাটিয়ে দিল, সে বাকি জীবনটাও সেইভাবেই কাটাবে। কিন্তু কি হলো, হঠাৎ তার সিদ্ধান্ত বদলে গেল। বাড়ি সবাইকে বলে দিল, আমি বিয়ে করব। ভেবো না, তোমাদের কিছু করতে হবে না, যা করবার আমিই করব। মনোরমা হেসে বললেন, পাগল ছেলের কথা শোনো, যা করবার তুই করবি কি রে? বিয়ে করবি খুব ভালো কথা, বাড়িতে প্রথম বউ আসবে আমাদের। তুই বড় ছেলে, আমরা সব দেখবো, শুনবো, পছন্দ করব। প্রদীপ বলল, মা, যদি 21-22 বছর বয়সে আমার বিয়ে দিতে, তাহলে সেই রকমই হতো। তোমরাই দেখতে শুনতে সব ব্যবস্থা করতে। কিন্তু বুড়ো ছেলের বেলায় তার হয় না। এখনো আমিই বাবা, আমিই ছেলে। তোমরা শুধু দেখে যাও, দেখবে খুব খারাপ কিছু করব না। মনোরমা হেসে বললেন, ঠিক আছে, আমাদের দুজনকে 2খানা নিমন্ত্রণে চিঠি দিও বাপু, এসে আশীর্বাদ করে যাব। প্রদীপও হেসে জবাব দিয়েছিল, কেন, তোমরা কি ডিভোর্স করেছ নাকি লিগ্যাল সেপারেশন হয়েছে তোমাদের? 1খানা চিঠিতে 2জনকে নিমন্ত্রণ করলে হবে না? আমি খরচ বেশি বাড়াতে পারবো না। মনোরমা বলেছেন, ও তো ভাগা কোথাকার। ছেলের কথা শুনে চলতে হয় বই কি। সংসারের বেশিরভাগ খরচ এই বড় ছেলেই দেয়। শুধু আজ নয়, 22-23 বছর বয়স থেকে প্রদীপ চাকরি করছে। তখন থেকেই গোটা সংসারের ভাবনা সে ভেবে আসছে। যতদূর পারে বাবাকে চিন্তামুক্ত করবার চেষ্টা করেছে। এমন দায়িত্ববান ছেলে আজকালকার দিনে খুব কমই মেলে। প্রথম 2 মেয়ের বিয়ে প্রভাতবাবুই দিয়েছিলেন, কিন্তু তারপরে 3 বোনের বিয়ে প্রদীপই উদ্যোগ আয়োজন করে দিয়েছে। সেই সব বিয়ের খরচ সব না হোক, সেই বেশিরভাগ বহন করেছে। আরো 2টি বোন এখনো অনুরা, বিবাহযোগ্যা। সবাই ভেবেছিল প্রদীপ আর বিয়ে করবে না, ওই 2টি বোনের বিয়ে দিয়ে জীবনের যথা কর্তব্য শেষ করবে। কিন্তু হঠাৎ প্রদীপ তার সিদ্ধান্ত বদলে ফেলে জীবনের মোড় ফিরিয়ে দিল। কনে নির্বাচনের ভারও নিজেই নিয়েছে প্রদীপ। বিয়ে করবে শুনে অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল। 22, 23, 24, 25 বছরের মেয়ে, দেখতে সুশ্রী, বিদ্যায় গ্র্যাজুয়েট, এমনকি 2-1টি MA BT সম্বন্ধও এসেছিল। কিন্তু প্রদীপ সব নাকচ করেছে। বলেছে, বউ বিদ্যায় আমাকে ছাড়িয়ে যাবে, তা হবে না। আমি অর্ডিনারি গ্র্যাজুয়েট, আমার স্ত্রী যদি অত বিদুষী হয় আমাকে তো মোটেই গ্রাহ্য করবে না। তারপর সম্বন্ধ আসতে লাগলো। গরিবের ঘরে 18, 19
20-21 বছরের সব মেয়ের সঙ্গে। দেখতে তারাও কেউ কেউ মেয়ের সুশ্রী। কিন্তু প্রদীপ সেসব সম্বন্ধ এক কথায় বাতিল করে দিয়েছে। হেসে বলেছে, ওসব নাতনির বয়সী মেয়ের সঙ্গে বিয়ে করে কি করব? 2 দিন বাদে ঠাকুরদাকে ফেলে পালাবে, তখন কি গতি হবে আমার? যা তো যাবে, পেটও ভরবে না। তার চেয়ে আমার সমবয়সী একজন কাউকে বিয়ে করলে আমি নিশ্চিন্তে তাকে নিয়ে ঘর সংসার করতে পারবো। মনোরমা বললেন, তুই কি সত্যিই বিয়ে করবি নাকি হাসি মশকরাই করবি? তোর মতলব তো আমি কিছুই বুঝতে পারছি না বাপু। সত্যি যদি কোনো বুড়ি ধাড়িকে বিয়ে করে ঘরে নিয়ে আসিস, আমি বাড়ি ছেড়ে পালাবো। অনেক খোঁজাখুঁজি দেখা দেখির পর প্রদীপ একটি মেয়েকে শেষ পর্যন্ত পছন্দ করল। মেয়েটি রাইটার্স বিল্ডিং এ চাকরি করে, থাকে এন্টালি অঞ্চলের লেডিজ হস্টেলে। বাবা মা বর্ধমানে থাকেন। বয়স 36। অবশ্য দেখতে অতটা মনে হয় না, মোটামুটি সুদর্শনা। বাবা মা দুজনেই খুঁতখুত করতে লাগলেন। কত বয়স, তাছাড়া আবার চাকরি করে, এই মেয়ে ঘর সংসার করবে কখন? প্রদীপ মাকে বুঝিয়ে বলল, মা, আজকাল মধ্যবিত্ত ঘরের মেয়েই রাঁধে, আবার চুলো বাঁধে। আমি তো চাকরি করা বউই চাই। ব্যয়ের ব্যবস্থাটি যেমন হবে, আয়ের ব্যবস্থাও তেমনই হয়ে থাকুক। আমার আরো দায়িত্ব কর্তব্য আছে সংসারে, শুধু নিজের জন্য খরচ করলেই তো হবে না। মনোরমা চুপ করে থাকেন। মতবিরোধের কোনো ব্যাপার হলে ছেলে খরচপত্রের কথা মনে করিয়ে দেয়। অবশ্য হিসেবই ছেলে, শুধু চাকরির উপর নির্ভর করে বসে থাকে না। সাইড বিজনেস আছে ফার্নিচারের, ইন্স্যুরেন্সের এজেন্সি নিয়েছে ছোট ভাইয়ের নামে। বড় সংসারের বড় দায়িত্বের কথা সব সময় ভাবে। কাগজের বিজ্ঞাপন দেখে চিঠিপত্র দিয়েছিল প্রদীপ, সেই সূত্রেই আলাপ। নিজে কখনো খরচ করে বিজ্ঞাপন দেয়নি। যেসব কোণে পাত্রপক্ষ চেয়েছে তাদের ভিতর থেকে বাছাই করে যা তার অবস্থার সঙ্গে মিলিয়ে বক্স নাম্বার লক্ষ্য করেছে প্রদীপ। তারই একটা গিয়ে পড়েছে গোপাদের বাক্সে। দেখা দেখি প্রথমে হস্টেলে হয়নি, গোপার অফিসেও নয়, যদিও সেই রকমই ইচ্ছা ছিল প্রদীপের। কোণে দেখেছে ভবানীপুরে গোপার এক কাকার বাড়িতে। তারপরে অফিসে গিয়েও মেয়েটির সঙ্গে আলাপ পরিচয় করে খুশি হয়েছে। নিজে পছন্দ করবার পর বাবা মা ভাই বোনেদের বলেছে, এবার তোমরা দেখে আসতে পারো। ইলা বলেছে, এখন আমাদের দেখতে যাওয়া মানে তো ডিটো দিতে যাওয়া, এক কথায় সুপার ফ্লুয়াস। যা করবার তুমি তো করছো। প্রদীপ বলেছে, এরপর থেকে তোরা সব করবি। দাদার কথার অবাধ্য হওয়া যায় না, তাই মেজদাকে নিয়ে ইলু আর মিলু ভাবি বৌদিকে দেখে তার সঙ্গে আলাপ টালাপ করে এসেছে। দেখে খুশি হয়েছে। বয়সটাই যায় একটু বেশি, আর কিছুতেই আপত্তি করবার মতো কিছু নেই। অপরূপ সুন্দরীও নয়, গান বাজনাও জানে না, জানে চাকরি করতে। চাকরিতে উন্নতিও করেছে, ঘর সংসারের কাজকর্মে আইডিয়া আছে। আর কি চাই? এখন স্বভাব ভালো হলেই সব ভালো। একান্নবর্তী পরিবারে মানিয়ে চলতে পারলেই হলো। সেই পরীক্ষাই আসল পরীক্ষা। মানাতে না পারলে দাদা আলাদা বাড়ি ভাড়া করবে, কেউ তখন তাকে আটকাতে পারবে না। বাবা মা গেলেন একেবারে পাকা দেখা দেখতে। আশীর্বাদ করে এলেন এক চড়া হাড় দিয়ে। রূপার বাবা নেই, কাকারা আছেন, দাদারা আছে। বৈষয়িক কথাবার্তাও প্রদীপই সারল তাদের সঙ্গে। মনের কোনো কথাই ওঠে না, যৌতুক যৎসামান্য দিলেই হবে। প্রদীপের নিজের কোনো দাবি নেই। বাবা মার হাতে দিল নমস্কারী শাড়ি টাড়ি, কি লাগবে না লাগবে সেসব ঠিক করবার ভার। বন্ধুদের কেউ কেউ বলেছিল, এত বয়সে বিয়ে করছো, রেজিস্ট্রি করে কাজটা পিটিয়ে ফেলো। আর ঢাকঢোল পিটিয়ে কি হবে? প্রদীপের ভাইদেরও তাই ইচ্ছা। আত্মীয় স্বজন কারোরই ইচ্ছা ছিল না প্রদীপ নিজের বিয়ে নিয়ে বেশ হইচই করে কিংবা ব্যয়বাহুলের মধ্যে যায়। কিন্তু প্রদীপ বলল, বিয়ে তো একবারের বেশি দুবার করতে যাচ্ছি না, এই প্রথম আর এই শেষ। তাই এর মধ্যে যত আনন্দ আহ্লাদ আছে
মজা টজা আছে, সব ভোগ করে নেব। এ তো আমার দ্বিতীয় পক্ষ নয়, প্রথম পক্ষ। আমি লজ্জা করব কোন দুঃখে? মাকে ঢালাও হুকুম দিয়ে দিল প্রদীপ। মা, তোমার আমলের, তোমার মা দিদিমার আমলের যত আচার টাচার আছে সব আমাকে বলবে, আমি নির্বিচারে মানব সব। দুদিনের জন্য আমি আদিবাসী হতেও রাজি আছি, কিন্তু দেখো পান থেকে যেন চুন না খসে। হলো তাই, কিন্তু বিয়ের সব রকম নিয়মকানুন, স্ত্রী আচার নিখুঁতভাবে মেনে চলল প্রদীপ। তার মামাসিটা দেখলেন এমন বাধ্য ছেলে হয় না। গোড়ের মালা গলায় দিয়ে, মাথায় টোপর পরে, 50 বরযাত্রী নিয়ে ট্রেনে করে প্রদীপ বর্ধমানে বিয়ে করতে গেল। কনে পক্ষ কলকাতাতেই বিয়ে দিতে রাজি ছিলেন, কিন্তু প্রদীপের নিজের শখ বর আর বরযাত্রীরা কিছুটা দূরযাত্রী হোক, নইলে বিয়ের মধ্যে ঠিক রোমান্স কি অ্যাডভেঞ্চারের আমেজ ঠিক আসে না। প্রদীপের বাবা গেলেন সাক্ষী গোপাল হিসাবে। আসলে প্রদীপই বর, প্রদীপই বরকর্তা। এই সেনাবাহিনী সে নিজেই সেনাপতি, তার ম্যানেজমেন্ট নিখুঁত। অন্য কারোর উপর নির্ভর করে প্রদীপ স্বস্তি পায় না। 2টি ভাই, সুদীপ আর শুভদীপ, তারাও এখন উত্তর 30, চাকরি বাকরি করে। কেউ এখনো বিয়ে থা করেনি। পারিবারিক অবস্থার কথা ভেবে এগোয়নি, কি অন্য কোনো কারণ টারণও থাকতে পারে। বরযাত্রী হিসেবে তারাও গেল সঙ্গে, কিন্তু প্রদীপের কাছে তারা নাবালক, সাংসারিক বিষয় বুদ্ধি নেই। আর প্রদীপ যাদের নাবালক মনে করে তারা দাদার কাণ্ড দেখে মুখ টিপে হাসে। প্রদীপ তা টের পায়, কিন্তু রাগও করে না, পরোয়াও করে না। কিন্তু সবচেয়ে অবাক করে দিল প্রদীপ বউ ভাতের ব্যবস্থায়। নিমন্ত্রিতদের সংখ্যা 500। ভোজ্যের ব্যবস্থা ডাল ঘন্ট চানাচুর নয়, লুচি, পোলাও, মাছ, মাংস, দই, মিষ্টি। প্রভাতবাবু একবার শুধু বলেছিলেন, এত যে খরচ করছো কুলোতে পারবে তো? প্রদীপ তাকে ভরসা দিয়ে বলেছে, কিছু ভেবো না বাবা, আমার সব হিসাব আছে। বিয়ের হিসেবের খাতাও প্রদীপের নিজের হাতে, একটা মোটা এক্সারসাইজ বুকে। মাছ, মাংস, তরি তরকারি, ঘি, ময়দা কিনেছে সে নিজের হাতে। কি এমন সব লোককে দিয়ে যাদের উপর নির্ভর করা যায়। ভোজ্য সরবরাহের বার কোনো ক্যাটারারকে দেয়নি। সাবেকি মতে ভিয়েন বসিয়েছে স্কুল বাড়ির বিশাল ছাদে। এই বিরাট ভোজ্য যজ্ঞেও ঘাঁটিতে ঘাঁটিতে সে লোক বসিয়েছে। যেখানে যাকে মানায়, যার দ্বারা যে কাজ হয় তা তার জানা আছে। কোথাও ভগ্নিপতিকে, কোথাও মেজ মামাকে, কোথাও বা বন্ধুকে দায়িত্বপূর্ণ কাজের ভার দিয়ে রেখেছে। ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকেনি, সব সময় খবরদারি করেছে। এদিকে পরনে তার মিহি কোঁচানো ধুতি, গায়ে সিল্কের পাঞ্জাবি, পায়ে ব্রাউন রঙের দামি গ্লেজকিটের নিউ কাট, হাতে নতুন রিস্ট ওয়াচ। পোশাকটা বাবু কার্তিকের হলে কি হবে, ভূমিকা ধনুর্ধর দেব সেনাপতির। চরকিবাজির মতো 1 তলা থেকে 3 তলায় কতবার যে উঠল নামলো প্রদীপ তার ঠিক নেই। ভালো কাজের জন্য কাউকে পিঠ চাপড়ে দিল, ত্রুটি বিচ্যুতির জন্য কাউকে বা মৃদু তিরস্কার। অভ্যাগতদের অভ্যর্থনা, সব জায়গায় প্রদীপের চোখ আছে। মাঝে মাঝে বন্ধু কি বন্ধু স্থানীয়দের নতুন বউয়ের সঙ্গে আলাপও করিয়ে দিতে লাগলো প্রদীপ। আর প্রত্যেকবার একবার করে দেখে নিল বউকে, চোখে চোখে তাকিয়ে হাসলো, প্রতিবারই হাসলো। লাল বেনারসি পরে, ফুলের মালা গলায় দিয়ে উচ্চাসনে বসে আছে শালং করা নববধূ। কে বলবে ওর বয়স 36? 16 বলে ভেবে নিলে ক্ষতি কি? ফুলসজ্জার রাতে কোনো মেয়েকে কি সমবয়সী মনে হয়? মহাকাব্যের নায়িকারা কি চিরতরুণী নয়? ছুটি মিলল রাত 1:30টার পরে। স্কুল বাড়ির দোতলার একটি ঘরকে সাজিয়ে গুছিয়ে বাসর ঘর করা হয়েছে। ইলু আর মিলু পৌঁছে দিয়ে গেল গোপাকে। প্রদীপ জানালায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। স্ত্রীকে সাজসজ্জা বদলাবার সময় দিতে একটু বাইরে গিয়ে দাঁড়ালো। মিনিট 15 বাদে দরজায় টোকা দিয়ে বলল, আসতে পারি? ভিতর থেকে সাড়া এলো, হ্যাঁ নিশ্চয়ই।
বেশ মিষ্টি গলা। বয়সের সঙ্গে তাল রেখে গলাটা গোপার ভারী হয়ে যায়নি, এটাই কম ভাগ্য নয়? ঘরে ঢুকে প্রদীপ একটা চেয়ারে বসল, হেসে বলল, সারাদিন যা খাটুনি গেছে, শুলেই ঘুমিয়ে পড়ব, কথাটা তো আর বলা হবে না। তোমার কি শুতে ইচ্ছা করছে? ক্লান্তি লাগছে? গোপা মৃদু হেসে বলল, ক্লান্তি লাগবে কেন? আমি তো সারাদিন বসেই ছিলাম, কেটেছ তুমি, তোমার ক্লান্তি না লাগলেই হলো। স্বামীর অনুরোধে গোপা বসল নিজের খাটের ধারে, ফুলের রাশি সরিয়ে দিয়ে। প্রদীপ বলল, আমার কোনো ক্লান্তি নেই, আমি এখন 22 বছরের যুবক, আর তুমি ষোড়শী। গোপা বলল, আমার বয়স কেন বাড়িয়ে দিচ্ছ? আমি তোমার যে 9 বছরের ছোট, তুমি যদি 22 হও, আমি ত্রয়োদশী। প্রদীপ স্ত্রীর কথায় তারিফ করে বলল, বাহ বাহ, তোমাকে তাহলে 13 বছরের মেয়ে বলেই ধরে নেব? নাক টিপে দেখবো নাকি দুধ গলে কিনা। সত্যি দুধ গলে কিনা। সকৌতুকে দুটি আঙুল গোপার নাকের দিকে এগিয়ে দিল প্রদীপ। গোপা হেসে বলল, একটু সবুর করো, টুলু একটা ফলস নথ পরিয়ে দিয়েছে, ওটা এখনো খোলা হয়নি, নাক টিপলে এখন নথ বেরোবে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি 22 বছরের যুবক, আর আমি 13-14 বছরের কিশোরী। এটা কিন্তু আমাদের নিজেদের ঘরে, বাইরে এই ভাবটা দেখাতে যেও না, লোকে হাসবে। হাসলই বা? গোপা ঘাড় নেড়ে বলল, লোকে আমাদের নিয়ে হাসাহাসি করবে, আমি তাতে রাজি নই। কথাগুলি মিষ্টি করে হেসেই বলল গোপা, কিন্তু ওর শেষ কথাটুকু প্রদীপের কানে লাগলো। দুদিনের আলাপে প্রদীপ বুঝতে পেরেছে গোপা প্রদীপের বোন ইলা মিলা নয়, যে দাদার কথায় উঠবে বসবে। এই অন্য জাতের মেয়ে। প্রদীপ এবার অন্য প্রসঙ্গে গেল। তোমাকে অনেক কথা জিজ্ঞেস করেছি, তুমি জবাবও দিয়েছ, কিন্তু এতদিন তুমি বিয়ে করনি কেন তা জিজ্ঞেস করতে পারিনি। আর যদি জিজ্ঞেস করি? গোপা হেসে বলল, আমিও তো জিজ্ঞেস করতে পারি, তুমি কেন বিয়ে করনি এতদিন? প্রদীপ বলল, সে তো দিনের আলোর মতো স্পষ্ট। সাংসারিক অবস্থা ফেভারেবল ছিল না, আমি কতগুলি দায়িত্ব কর্তব্য ঘাড়ে নিয়েছিলাম, সেগুলি শেষ না করে বিয়ে করতে পারিনি। গোপা বলল, আমার অবশ্য ওসব কিছু ছিল না। আমার বাবা জ্যোতিষ মানতেন, আমার কোষ্ঠীতে ছিল 30 বছরের মধ্যে বিয়ে হলে ফল অশুভ হবে। বাবার কথার উপর কথা বলবার সাধ্য কারোর ছিল না। কিন্তু আমি 30-এ পৌঁছতে না পৌঁছতেই বাবা পরপারে চলে গেলেন। আমি ভাবলাম আর বিয়ে টিয়ে করবো না। বেশি বয়সে বিয়ে ছেলেদের মানালেও মেয়েদের মানায় না, নানান অসুবিধা আছে। তারপর মত কিসে বদলালো? গোপা বলল, আত্মীয় স্বজনদের কথায়, মা দাদা বৌদিদের অনুরোধে। নিজেও ভেবে দেখলাম, সারা জীবনটা একা একা কাটালে বোরিং লাগতে পারে। আমাদের অফিসেও চিরকুমারীদের মধ্যে 2-1জনকে দেখেছি, হস্টেলেও কেউ কেউ আছে, তাদের অবস্থাটা খুব ভালো বলে মনে হয় না, নানা জটিলতা, নানা কমপ্লিকেশন। আমি ভাবলাম তার চেয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখাই যাক না। প্রদীপ বিস্মিত হয়ে বলল, এক্সপেরিমেন্ট? তাছাড়া আবার কি? তুমিও তো তাই করছো না? তাই বলো। গোপার মুখে তেমনই হাসিটুকু লেগে আছে। প্রদীপ একটু চুপ করে থেকে বলল, তুমি যেসব কারণের কথা বললে, আমি যদি তা পুরোপুরি সত্যি বলে মেনে না নিই? গোপা বলল, সে তোমার ইচ্ছে, তুমি যদি না মানো আমি কি তোমাকে জোর করে মানাতে পারবো? আর সে চেষ্টাও আমি করব না। চেষ্টাও করবে না? আমার মনে যদি সন্দেহ থেকে যায়? গোপা বলল, ভালোই তো, শুনেছি সাদামাটা স্বামীর চেয়ে সন্দিগ্ধ স্বামীকে নিয়ে বাস করা খুবই মজার। বলে হেসে উঠল গোপা।
ফুলসজ্জার রাত্রে ওর মনে খুশির বন্যা বয়ে যাচ্ছে, শুধু তার ধরনটা আলাদা। প্রদীপ বলল, এই কি শোনা কথা, নাকি নিজের অভিজ্ঞতা থেকে শেখা? আমি তোমার কোন পক্ষ সত্যি করে বলো তো, দ্বিতীয় নাকি তৃতীয়? পঞ্চম। বলতে বলতে আবার সেই হাসি। এবার কিন্তু আমার সত্যি ঘুম পাচ্ছে। স্কুলের ঘড়িতে 2টো বাজলো, শুনলেন না? ঘুমাবে না এখন? প্রদীপ বলল, হ্যাঁ ঘুমাবো বই কি। তারপর সুইচ অফ করে দিয়ে বিছানায় এলো শুতে। ফুল ও রাশির মধ্যে ডুবে গেল ফুল আর ফুলের মতো তনু। প্রদীপেরই আগে ঘুমিয়ে পড়বার কথা, কিন্তু দেখা গেল গোপাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীর স্বভাবের কথা ভাবতে লাগলো প্রদীপ। নিঃসন্দেহে গোপা বুদ্ধিমতী, সুচতুরা। অফিসে 12 বছর ধরে চাকরি করলে নিতান্ত বোকা মেয়েও চালাক হয়ে ওঠে। কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, কাকে কতটুকু দিতে হবে বা হবে না জানে। জীবন সম্বন্ধে যদি ওর কিছু অভিজ্ঞতা হয়েও থাকে, সেই অভিজ্ঞতা শুধু তিক্ত নয়, মধুরও। নইলে কি অমন করে হাসতে পারে? স্ত্রীর প্রকল্পতা ভালোই লেগেছে প্রদীপের। সতেজ প্রাণ আছে ওর মধ্যে। বয়স হয়েছে বলে, অফিসে 10টা 5টা কলম পেছে বলে শুকিয়ে কাঠ হয়ে যায়নি। কিন্তু তা যেমন যায়নি, তেমন ভিতরে ভিতরে ও আত্মসচেতন একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে এসেছে। গোপা বাপের বাড়ি থেকে গয়নাগাটি যৌতুক টৌতুক বেশি আনেনি। প্রদীপ নিষেধ করেছে বলেই আনেনি। কিন্তু ইচ্ছায় অনিচ্ছায়, জেনে এবং না জেনে নানা ধরনের মতামত, রুচি, সংস্কার পঞ্জীভূত করে এনেছে। সেই সব মত, রুচি আর সংস্কারের সঙ্গে পদে পদে প্রদীপের মিল নাও হতে পারে। ইলু আর মিলুর মতো ওকে কথায় কথায় উঠবোস করানো যাবে না। সেই কথা মনে রেখে, সে সম্বন্ধে সম্পূর্ণ সচেতন হয়ে প্রদীপকে চলতে হবে, নইলে পদে পদে হোঁচট খাওয়া অনিবার্য হয়ে উঠবে। ঘুমন্ত স্ত্রীকে ভাসে নিয়ে প্রদীপ দূর এবং অদূর ভবিষ্যতের দাম্পত্য জীবনের মধ্যে জেগে রইল। শেষ হলো আজকের গল্প, নরেন্দ্রনাথ বিথের লেখা গল্প অয়মারম্ভ। ভারী সুন্দর একটি গল্প। আপনাদের কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? আপনাদের কাছে অনুরোধ, যারা শুনছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, একটি লাইক অবশ্যই করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, নোটিফিকেশন অন রেখে সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।